ডি ব্লক এলিমেন্টের বিভিন্ন ধর্ম নিয়ে তোমরা অলরেডি জেনে ফেলেছো। আমরা ডি ব্লক এলিমেন্টের কিছু গুরুত্বপূর্ণ যৌগ নিয়ে আলোচনা করছিলাম। অলরেডি একটা যৌগ আমাদের পড়া হয়েছে, পটাশিয়াম ডাইক্রোমেট, আগের দিনের ক্লাসে। আজকে আর একটা যৌগ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। সংকেত হলো KMnO4। এর প্রস্তুতি, ধর্ম এবং ব্যবহার সম্পর্কে আমরা জানব। KMnO4 এর মধ্যে থাকে K+, MnO4-। তো এখানে ছবিতে MnO4- এর স্ট্রাকচার দেখে নাও, আর সঙ্গে ক্যাটায়ন হিসেবে থাকে K+। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গঠন। নেক্সট আমরা দেখছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিভাবে প্রস্তুত করা হয়। যে আকরিক থেকে প্রস্তুত করা হয় তার নাম হলো পাইরোলুসাইট, সংকেত MnO2। পাইরোলুসাইট আকরিক থেকে KMnO4 প্রস্তুত করা হয়। দুটো ধাপে সমগ্র বিক্রিয়াটা ঘটে। প্রথম ধাপে পাইরোলুসাইট আকরিককে KOH অথবা K2CO3 সহ অক্সিজেনের সংস্পর্শে যদি বিগলন ঘটানো হয় তাহলে পটাশিয়াম ম্যাঙ্গানেট উৎপন্ন হয়। পটাশিয়াম ম্যাঙ্গানেটের সংকেত হচ্ছে K2MnO4, রং হয় সবুজ। ইকুয়েশন তোমাদের দেওয়া রয়েছে। প্রথম ইকুয়েশনটা হচ্ছে যদি আমরা K2CO3 ইউজ করি, আর পরের দুটো হচ্ছে যদি KOH ইউজ করা হয়, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে দুই ক্ষেত্রেই দেখতে পাচ্ছ সবুজ রঙের পটাশিয়াম ম্যাঙ্গানেট উৎপন্ন হচ্ছে। এই যে পটাশিয়াম ম্যাঙ্গানেট উৎপন্ন হলো, একে জলে দ্রবীভূত করে যে দ্রবণ পাওয়া যাচ্ছে তার মধ্যে যদি ক্লোরিন, ওজোন অথবা CO2 গ্যাস চালনা করা হয় তাহলে পটাশিয়াম ম্যাঙ্গানেট জারিত হয়ে বেগুনি বর্ণের পটাশিয়াম পারম্যাঙ্গানেট উৎপন্ন করে। ইকুয়েশন দেখে নাও, তিনটি ইকুয়েশন আছে। প্রথমটায় Cl2 ইউজ করে তৈরি করা হয়েছে KMnO4, সেকেন্ডেরটায় ওজোন গ্যাস ইউজ করা হয়েছে, এবং থার্ড ইকুয়েশনে কার্বন ডাই অক্সাইড চালনা করে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট উৎপন্ন করছি। K2MnO4 মানে পটাশিয়াম ম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 পেয়ে যাচ্ছি। তো এই হয়ে গেল পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রস্তুতি। এবার এর কিছু ধর্মের ওপরে চোখ রাখব। প্রথম হচ্ছে জারণ ধর্ম। পটাশিয়াম পারম্যাঙ্গানেট আম্লিক মাধ্যমে বিজারিত হয়ে Mn2+ পরিণত হয়, মানে নিজে বিজারিত হয়, অপরকে জারণে সাহায্য করে, অপরকে জারিত করে। বিভিন্ন সলিউশনে কিভাবে জারণে সাহায্য করছে তিনটে এক্সাম্পল দিয়ে এখানে দেখানো হয়েছে। প্রথমটা হচ্ছে মোর লবণ। মোর লবণের আম্লিক দ্রবণে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করা হয় তাহলে মোর লবণে এমনিতে আয়রন ফেরাস কন্ডিশনে থাকে। যদি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করি তাহলে হালকা সবুজ বর্ণের যে মোর লবণ সেটা হালকা হলুদ বর্ণের ফেরিক সালফেটে জারিত হয়, এবং যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমরা ইউজ করছিলাম বেগুনি বর্ণ, সেটা বর্ণহীন হয়ে যায়। ইকুয়েশনে দেখতে পাচ্ছ FeSO4 ছিল ফেরাস কন্ডিশনে, সেখান থেকে উৎপন্ন হয়েছে Fe2SO4(3), ফেরিক সালফেট, ফেরাস থেকে ফেরিক হয়েছে। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেটের MnO4 তৈরি হয়েছে MnSO4, Mn2+ নিজে বিজারিত হয়েছে, তাহলে অপরকে জারিত করছে, নিজে বিজারিত হচ্ছে। সেকেন্ড যে এক্সাম্পল সেটা হচ্ছে অক্সালিক অ্যাসিডের আম্লিক দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে গোলাপি রং সেটা প্রথমে বর্ণহীন হয়, পরে হালকা গোলাপি রং ধারণ করে। ইকুয়েশন দেখে নাও, এখানেও দেখো KMnO4 থেকে আমরা MnSO4 পাচ্ছি, মানে MnO4- Mn2+ আয়নে বিজারিত হচ্ছে এবং অপরকে জারিত করছে। থার্ড যে এক্সাম্পল, সেখানে সালফার ডাই অক্সাইডের আম্লিক দ্রবণে KMnO4 দ্রবণ যোগ করা হচ্ছে। করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট সালফার ডাই অক্সাইডকে সালফিউরিক অ্যাসিডে জারিত করে এবং নিজে বিজারিত হয়ে বর্ণহীন ম্যাঙ্গানাস সালফেটে পরিণত হয়। ছিল KMnO4, হচ্ছে MnSO4। অন্যদিকে SO2 কে জারিত করে
K2SO4 এ পরিণত করছে এবং H2SO4 এ H2SO4 উৎপন্ন করছে, সালফিউরিক অ্যাসিড। তাহলে এই তিনটে এক্সাম্পল হলো আম্লিক দ্রবণে কিভাবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারণে সাহায্য করছে। নেক্সট যে বিক্রিয়াগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে সব হয় প্রশম না হলে ক্ষারকীয় মাধ্যমে। এখানেও পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিজে বিজারিত হয়, কিন্তু এখানে MnO2 তে পরিণত হয়। আম্লিক মাধ্যমে যেরকম Mn2+ এ পরিণত হচ্ছিল, এখানে কিন্তু বিজারিত হয়ে MnO2 গঠন করে এবং অন্যকে যেরকম জারণে সাহায্য করছিল সেটাই করে। প্রথম এক্সাম্পল দেখো, ক্ষারীয় পটাশিয়াম আয়োডাইডের দ্রবণে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ যোগ করা হয়, তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট পটাশিয়াম আয়োডাইডকে পটাশিয়াম আয়োডেটে জারিত করে। যেরকম ইকুয়েশনে দেখতে পাচ্ছ উৎপন্ন হচ্ছে KiO3 পটাশিয়াম আয়োডেট। সেকেন্ড যে এক্সাম্পল সেটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের প্রশম দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করা হচ্ছে। করলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট Na2H2O3 কে মানে সোডিয়াম থায়োসালফেটকে সোডিয়াম সালফেটে জারিত করে এবং নিজে বিজারিত হয়ে MnO2 গঠন করে। থার্ড যে এক্সাম্পল সেটা হচ্ছে হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণে KMnO4 যোগ করা হচ্ছে। করলে কি হয়, KMnO4 H2S কে হলুদ রঙের সালফারে জারিত করে এবং নিজে MnO2 তে বিজারিত হয়। তাহলে এইভাবে আম্লিক এবং ক্ষারীয় মাধ্যমে পটাশিয়াম পারম্যাঙ্গানেট জারণে সাহায্য করছে। যেহেতু ভীষণভাবে জারণ ধর্ম প্রদর্শন করে, সে কারণে পটাশিয়াম পারম্যাঙ্গানেটকে আমরা জৈব রসায়নে জারক দ্রব্য হিসেবে ব্যবহার করে থাকি। তীব্র জারক দ্রব্য হিসেবে এর কিন্তু খুব ব্যবহার আছে। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যবহার হচ্ছে পরীক্ষাগারে কোয়ান্টিটেটিভ অ্যানালিসিসের ক্ষেত্রে KMnO4 সলিউশন ইউজ করা হয় প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন হিসেবে, প্রাথমিক প্রমাণ দ্রবণ হিসেবে। তোমরা প্র্যাকটিক্যালেও ইউজ করে থাকবে KMnO4 সলিউশন। এবং যেহেতু KMnO4 সহজে বায়বীয় পদার্থের সঙ্গে বিক্রিয়া করে না, সে কারণে এর মাত্রা মানে এর স্ট্রেংথ অনেক দিন ধরে অপরিবর্তিত থাকে। সে কারণেই একে প্রাইমারি স্ট্যান্ডার্ড সলিউশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি। তো এখানে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট ক্লোজ করছি। সঙ্গে ডি ব্লকের বিভিন্ন মৌলের যে গুরুত্বপূর্ণ কিছু যৌগ সম্পর্কে আমরা পড়লাম, যেরকম আগের দিন পটাশিয়াম ডাইক্রোমেট, আজকে পটাশিয়াম পারম্যাঙ্গানেট হলো। এই সংক্রান্ত যে বিভিন্ন বিক্রিয়া, তাদের ইকুয়েশনস, এগুলো তোমাদের মনে রাখতে হবে। তো এখানে ডি ব্লক এলিমেন্ট শেষ হচ্ছে, আমরা এফ ব্লক এলিমেন্ট নিয়ে এবারে পড়ব। এ ব্লক এলিমেন্টকে ইনার ট্রানজিশন এলিমেন্টও বলা হয়, অন্তর্বর্তী সন্ধিগত মৌল। দেখো, পিরিয়ডিক টেবিলে যে 40টা ডি ব্লক মৌল সম্পর্কে তোমরা জানলে, তার মধ্যে খেয়াল করো 6 নম্বর পর্যায়ে যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 57, তার নাম হলো ল্যান্থানাম। এবং ঠিক তার তলাতেই 7 নম্বর পর্যায়ে পরমাণু ক্রমাঙ্ক হলো 89 এবং এই মৌলের নাম হচ্ছে অ্যাক্টিনিয়াম। 40টা ডি ব্লক মৌলের মধ্যে এরাও দুটো মৌল, ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম। ল্যান্থানামের মতন 14টা মৌল রয়েছে যারা একই বৈশিষ্ট্য প্রদর্শন করে। তোমরা যদি পিরিয়ডিক টেবিলে ভালো করে খেয়াল করো, দেখো ল্যান্থানাম হচ্ছে 57 আর ল্যান্থানামের পরেই রয়েছে হ্যাফনিয়াম। হ্যাফনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 72। তাহলে 57 আর 72-র মাঝখানে কিন্তু 14 ইউনিটের গ্যাপ আছে। তার মানে ল্যান্থানামের ঠিক পরেই আরও 14টা মৌল আছে যাদের ধর্ম দেখা গেছে অনেকটা ল্যান্থানামের মতনই। সেই কারণে সেই 14টা মৌলকে এই ল্যান্থানামের সঙ্গেই স্থান দেওয়ার কথা। কিন্তু পিরিয়ডিক টেবিলকে একটা শেপ দেওয়ার জন্য এখানে স্থান না দিয়ে আলাদা করে নিচে টেবিল করে
তাদেরকে রাখা হয়েছে, সেই 14টা মৌলকে, যাদেরকে আমরা বলছি ল্যান্থানাইট সারি। একই ঘটনা ঘটে অ্যাক্টিনিয়ামের সঙ্গেও। অ্যাক্টিনিয়ামের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 89, ঠিক তার পরেই যে মৌলটা রয়েছে রাদারফোর্ডিয়াম, তার পরমাণু ক্রমাঙ্ক দেখতে পাচ্ছ 104। তাহলে এর মাঝখানে কিন্তু আরও 14টা মৌল আছে যাদের ধর্মের ক্ষেত্রেও দেখা গেছে অ্যাক্টিনিয়ামের সঙ্গে সাদৃশ্য রয়েছে। তাহলে এদেরকেও অ্যাক্টিনিয়ামের সঙ্গে স্থান দিতে হয়। সেটা পিরিয়ডিক টেবিলে অ্যাক্টিনিয়ামের সঙ্গে না দিয়ে আলাদা করে নিচে টেবিলে স্থান দেওয়া হয়েছে, এবং তাদেরকে আমরা চিনছি অ্যাক্টিনাইট সারি হিসাবে। তাহলে ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়ামকে যদি তোমরা এক একটা ফোল্ডার হিসেবে কল্পনা করো, ল্যান্থানাম ফোল্ডারে ক্লিক করলেই তোমরা 14টা মৌলকে পেয়ে যাচ্ছ, যার প্রথম জন হচ্ছে সিরিয়াম সিই এবং শেষ মৌল হচ্ছে লুটেশিয়াম এলইউ। আবার অ্যাক্টিনিয়ামের উপর ক্লিক করলে আরও 14টা মৌলকে পাওয়া যাচ্ছে, থোরিয়াম থেকে শুরু করে লরেনশিয়াম অবধি। তাহলে সিরিয়াম থেকে লুটেশিয়াম হচ্ছে ল্যান্থানাইট সারি, আর থোরিয়াম থেকে লরেনশিয়াম হলো অ্যাক্টিনাইট সারি। ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম নিজেরা কিন্তু ডি ব্লক মৌল, আর এই যে সঙ্গে 14টা 28টা মৌল, এদেরকেই আমরা বলছি এফ ব্লক এলিমেন্টস বা এ ব্লক মৌল। এদেরকে আলাদা করে নিচে টেবিল করে স্থান দেওয়া হয়েছে। ডি ব্লক মৌলকে আমরা চিনি সন্ধিগত মৌলরূপে, এবং এই যে 28টা মৌলের কথা বললাম, 14টা 28টা মৌল, তারা যেহেতু ডি ব্লক মৌলের ভেতরে অবস্থান করে, সেই কারণে এদেরকে বলা হয় অন্তর্বর্তী সন্ধিগত মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্ট। এদেরকে সাধারণত প্রকৃতিতে পাওয়া যায় না, সেই কারণে এদেরকে নাম দেওয়া হয়েছে বিরল মৃত্তিকা মৌল বা রেয়ার আর্থ এলিমেন্টস। সাধারণ ইলেকট্রন বিন্যাস এদের ক্ষেত্রে যেটা হয় নিচে দেওয়া আছে, দেখো n-2 f 1 to 14, n-1 d 1 to 10 এবং ns2। এটা হচ্ছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন। ল্যান্থানাইটসদের জন্য n এর মান হচ্ছে 6, তার মানে যদি 6s হয় তাহলে d হবে 5d আর f হবে 4f। তার মানে ল্যান্থানাইটস থেকে অ্যাকচুয়ালি 4fটা স্টার্ট হচ্ছে। অ্যাক্টিনাইটসদের জন্য n এর মান হয় 7, 7s হলে 6d হবে এবং 5f হবে। তাহলে পর্যায় সারণীতে যদি ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইটসদের অবস্থান জিজ্ঞাসা করা হয়, তাহলে বলতে হবে যে 3 নম্বর শ্রেণীতে অবস্থান করছে, এবং পর্যায় অনুযায়ী ষষ্ঠ এবং সপ্তম পর্যায়ে যথাক্রমে ল্যান্থানাইটস এবং অ্যাক্টিনাইটস মৌলরা অবস্থান করছে। প্রথমে ল্যান্থানাইট সম্পর্কে জেনে নেওয়া যাক, তারপরে আমরা অ্যাক্টিনাইটসদের সম্পর্কে বিস্তারিত জানব। আচ্ছা, 5D সারির মধ্যে যে 14টা মৌল ল্যান্থানামের পরেই অবস্থান করে, মানে যাদের ধর্মের সঙ্গে ল্যান্থানামের ধর্মের সাদৃশ্য রয়েছে, সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত, এই 14টা মৌলকে বলা হচ্ছে ল্যান্থানাইটস। ল্যান্থানাইট মৌলের যোজক ইলেকট্রন সবসময় 4f অরবিটালে প্রবেশ করে। ল্যান্থানামের কিন্তু 4f উপকক্ষে কোনো ইলেকট্রন নেই, কিন্তু ল্যান্থানাইটসের সদৃশ ধর্ম প্রদর্শন করে বলে অনেক সময় ল্যান্থানামকে ল্যান্থানাইট সারিতেও দেখা যায়। এই ছবিতে তোমাদের বিভিন্ন ল্যান্থানাইটসের কি ইলেকট্রনিক কনফিগারেশন হয় সেটা পরপর দেখানো হয়েছে, এবং ল্যান্থানাইটসদের জন্য জেনারেল যে ইলেকট্রনিক বিন্যাস যেটা একটু আগেই বললাম, 4f 0 to 14, 5d 0 to 1, 6s 2, এটাই হচ্ছে এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস, যেখানে n এর মান হচ্ছে 6। ইলেকট্রনিক কনফিগারেশনগুলো যদি খেয়াল করো, সেখানে দেখবে সিরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত যোজক ইলেকট্রন
4f অরবিটালে প্রবেশ করে। এখানে কয়েকটা মৌল স্টার মার্কিং করা আছে, সেগুলো দেখে নাও। যেরকম ইউ ইউরোপিয়াম এবং গ্যাডোলিনিয়াম, এই দুটো মৌলের ক্ষেত্রে খেয়াল করো 4f7 রয়েছে। 4f7 5d0 6s2 এবং 4f7 5d1 6s2। এরা দুজনই কিন্তু f অরবিটাল হাফ ফিল্ড কন্ডিশনে থাকে বলে বেশি সুস্থিত হয়। আবার নিচে দেখো দুটো ব্লু স্টার করা রয়েছে, লুটেশিয়াম এবং ইটারবিয়াম। এই দুটো মৌলের ক্ষেত্রে f অরবিটাল খেয়াল করো ফুল ফিল্ড কন্ডিশনে রয়েছে, তো এরাও কিন্তু সুস্থিত হয়। গ্যাডোলিনিয়াম এবং লুটেশিয়াম, এই দুটো মৌলে 5d অরবিটালে একটা করে ইলেকট্রন থাকে এবং এদের এই কনফিগারেশনের জন্য কিন্তু এদের যে ধর্ম সেখানেও কিন্তু খানিকটা প্রভাব পড়ে। সে ধর্ম নিয়ে আমরা আবার আলোচনায় আসছি। ল্যান্থানাইড মৌলের ক্ষেত্রে দেখা যায় যে পর্যায় বরাবর যত আমরা বাদিক থেকে ডান দিকে যাই পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু এই পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধের হ্রাস ঘটে। ছবিতে দেখতে পাচ্ছ সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম অবধি পরপর মৌলগুলো লেখা রয়েছে এবং অ্যারো দিয়ে দেখানো হয়েছে যত বাদিক থেকে ডান দিকে যাওয়া হচ্ছে সাইজ ডিক্রিজ করছে, তার মানে ব্যাসার্ধ হ্রাস পাচ্ছে। এইরূপ ব্যাসার্ধ হ্রাসের ঘটনাকে আমরা বলছি ল্যান্থানাইড সংকোচন। ল্যান্থানাইডসের পরমাণু ক্রমাঙ্ক যত বৃদ্ধি পায় যোজক ইলেকট্রনগুলো 4f অরবিটালে একটা একটা করে প্রবেশ করে। সবকটার ইলেকট্রনিক কনফিগারেশন তোমাদের নিচে পরপর দেখানো রয়েছে, সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম অবধি। সেখানে খেয়াল করো যে যোজক ইলেকট্রন 4f অরবিটালেই একটা একটা করে ঢুকছে এবং যেহেতু পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে তার মানে নিউক্লিয় আধানও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু 4f অরবিটালের আবরণী ক্ষমতা খুব দুর্বল। আবরণী ক্ষমতার যদি ক্রমটা তোমরা দেখো s গ্রেটার দেন p গ্রেটার দেন d গ্রেটার দেন f, তার মানে সবচেয়ে আবরণী ক্ষমতা কম হচ্ছে f অরবিটালের। কাজেই f অরবিটালে ইলেকট্রন যত ঢুকছে f অরবিটালের আবরণী ক্ষমতা কম হওয়ার কারণে সর্ববহিস্থ ইলেকট্রন যেটা আছে তার উপর নিউক্লিয়াসের আকর্ষণ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে যত আমরা বাদিক থেকে ডান দিকে যাচ্ছি পরমাণু ক্রমাঙ্ক বাড়ছে, নিউক্লিয়াসের আধান বাড়ছে, স্ক্রিনিং কমছে, ফলে বহিস্থ ইলেকট্রনের ওপর নিউক্লিয়াসের যে আকর্ষণ সেটা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে মৌলের যে পারমাণবিক এবং আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ কমতে থাকে। তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পারমাণবিক ব্যাসার্ধের এই যে সংকোচন হচ্ছে এই সংকোচনটাকেই আমরা বলছি ল্যান্থানাইড সংকোচন। ইউরোপিয়াম এবং ইটারবিয়াম এদের পারমাণবিক ব্যাসার্ধ বেশি। এর কারণ হচ্ছে এদের কনফিগারেশন দেখে নাও, ইউরোপিয়াম এবং ইটারবিয়াম দুজনের ক্ষেত্রেই কিন্তু f অরবিটাল একটা রয়েছে হাফ ফিল্ড কন্ডিশনে, একটা রয়েছে ফুল ফিল্ড কন্ডিশনে। কাজেই এই ছবিতে আমরা যখন গ্রাফ প্লট করছি তোমরা দেখবে এক্স অ্যাক্সিস বরাবর সবকটা মৌলকে পরপর রাখা হয়েছে বাদিক থেকে ডান দিকে, মানে সিরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম অবধি, ল্যান্থানামও রয়েছে। আর ওয়াই অ্যাক্সিস বরাবর প্রথম ছবিতে পারমাণবিক ব্যাসার্ধ প্লট করা হয়েছে আর দ্বিতীয় ছবিতে আয়নীয় ব্যাসার্ধের পরিবর্তনটা দেখানো হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। তো আমরা যদি গ্রাফ প্লট করি পারমাণবিক ব্যাসার্ধের ক্ষেত্রে দেখো যত বাদিক থেকে ডান দিকে যাওয়া হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু কমছে, কারণ ওই ল্যান্থানাইড সংকোচন বললাম। একমাত্র এক্সেপশন হচ্ছে ইউরোপিয়াম এবং ইটারবিয়ামের ক্ষেত্রে, যেহেতু ওদের f অরবিটাল স্টেবল কন্ডিশনে থাকে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড হওয়ার কারণে। আদারওয়াইজ
আয়নিক রেডিয়াসের ক্ষেত্রে খেয়াল করো এদের যে ট্রেন্ড, সংকোচনের যে ট্রেন্ড, সেই অনুযায়ী কিন্তু আয়নীয় ব্যাসার্ধ ক্রমশ বাদিক থেকে ডান দিকে কমেছে এবং এই কমাটা অনেক বেশি রেগুলার, সেরকম কোনো এক্সেপশনাল কেস নেই। এই যে ল্যান্থানাইট সংকোচন হচ্ছে, এর ফলে কিন্তু বিভিন্ন ধর্মের ওপরেও প্রভাব পড়ে। ল্যান্থানাইট সংকোচনের ফলে ল্যান্থানাইট পরবর্তী যে মৌলগুলো আছে, যেরকম পর্যায় সারণীতে 6 নম্বর পর্যায়, ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানামের পরেই যে মৌলটা রয়েছে হ্যাফনিয়াম, হ্যাফনিয়ামের ক্ষেত্রে যখন আমরা ল্যান্থানাম থেকে হ্যাফনিয়ামে আসছি 57 থেকে 72তে আসছি, তার মানে মাঝে 14টা মৌল রয়েছে, সেই 14টা মৌলে কিন্তু ল্যান্থানাইট সংকোচন হয়ে আমরা হ্যাফনিয়ামে পৌঁছাচ্ছি। হ্যাফনিয়ামেও কিন্তু এফ অরবিটাল রয়েছে এবং তারও দুর্বল স্পিনিংয়ের জন্য হ্যাফনিয়ামের ক্ষেত্রেও কিন্তু পারমাণবিক সংকোচন, ব্যাসার্ধের সংকোচনটা ঘটছে, যার জন্য হ্যাফনিয়ামের ঠিক ওপরের মৌল জার্কোনিয়াম, জার্কোনিয়াম থেকে যদি আমরা হ্যাফনিয়ামে নামি, যেহেতু জার্কোনিয়াম এবং হ্যাফনিয়াম একই শ্রেণীতে রয়েছে, তোমরা জানো যে একই শ্রেণীর ওপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধি হয়। এখানে যেটা হচ্ছে, জার্কোনিয়াম থেকে হ্যাফনিয়ামে আসতে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়ার কথা, কিন্তু ওই ল্যান্থানাইট সংকোচনের কারণেই কিন্তু হ্যাফনিয়ামের ব্যাসার্ধ যতটা বাড়ার কথা ততটা না বেড়ে সংকুচিত হওয়ার কারণে আলটিমেটলি দেখা যাচ্ছে জার্কোনিয়াম এবং হ্যাফনিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান। একই জিনিস ঘটছে নিওবিয়াম এবং ট্যান্টালামের ক্ষেত্রে। নিওবিয়াম এবং ট্যান্টালামের দুজনেরই পারমাণবিক ব্যাসার্ধ প্রায় সমান থাকছে। একইভাবে সিলভার এবং গোল্ডের ক্ষেত্রে এবং ক্যাডমিয়াম আর মার্কারির ক্ষেত্রেও কিন্তু এই জোড়গুলোর ক্ষেত্রে পারমাণবিক ব্যাসার্ধগুলো সমান থাকছে। নেক্সট হচ্ছে, যদি আমরা রাসায়নিক ধর্ম খেয়াল করি, কোনো মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে মৌলের যে আধান, মানে যে জারণ অবস্থা থাকে +2 +3, সেই আধান এবং ব্যাসার্ধের অনুপাতের উপর। যেহেতু এই জোড়গুলোর ক্ষেত্রে তোমরা দেখলে পারমাণবিক বা আয়নীয় ব্যাসার্ধ একই থাকছে, কাজে এদের ব্যাসার্ধটা সেম, কিন্তু এরা যখন একই জারণ অবস্থায় থাকছে তখন তাদের আধানগুলোও সেম হচ্ছে। কাজেই একই জারণ অবস্থা থাকাকালীন বা আধান সেম থাকাকালীন যদি এদের অনুপাত নির্ণয় করা হয়, আধান আর ব্যাসার্ধের অনুপাত, তাহলে অনুপাতগুলো সেম হয়ে যাচ্ছে। ফলে এই সমস্ত জোড়ের ক্ষেত্রে মৌলগুলোর রাসায়নিক ধর্মেও কিন্তু সাদৃশ্য দেখা যাচ্ছে। নেক্সট যে ধর্মটা বলবো, ঘনত্ব। ল্যান্থানাইট সংকোচনের ফলে কিন্তু ল্যান্থানাইট পরবর্তী মৌলে পারমাণবিক ব্যাসার্ধ কমছে ল্যান্থানাইট সংকোচনের জন্য। এক্ষেত্রে খেয়াল করো, জার্কোনিয়াম হচ্ছে 40 আর হ্যাফনিয়াম হচ্ছে 72। জার্কোনিয়াম থেকে যখন হ্যাফনিয়ামে আসা হচ্ছে পরমাণু ক্রমাঙ্কটা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু পারমাণবিক ব্যাসার্ধটা কমছে ল্যান্থানাইট সংকোচনের জন্য। তাহলে পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পায় এবং ব্যাসার্ধ যদি কমে, তাহলে মৌলের ঘনত্বটা অটোমেটিক্যালি বৃদ্ধি পায়। কাজেই আমরা দেখতে পাচ্ছি যে ল্যান্থানাইট সংকোচনের জন্য কিন্তু ল্যান্থানাইট যে পরবর্তী মৌল, সেখানে ঘনত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এইভাবে ল্যান্থানাইটসের যে বিভিন্ন ধর্ম, সেখানে কিন্তু ল্যান্থানাইট সংকোচনের প্রভাব পড়ছে। আজকে বেশ কিছু ধর্ম সম্পর্কে বললাম, আরও ধর্ম রয়েছে, সেগুলো নিয়ে আবার তাহলে পরের দিন আমরা আলোচনা করব। আজকের ক্লাস এই অবধি থাকলো।